উপরোক্ত ঘটনার পর মেহরিশ যখন দৌড়ে ভিতরে গিয়ে সেই সময় তার চোখে পড়ে যায় আলতাফ সাহেবের। কি হলো মেয়েটার? আর এভাবে গালে হাত চেপে দৌড়িয়ে উপরে উঠছে কেন মেয়েটা তার? এতপর সেও তার মেয়ের পিছু পিছু হাঁটা ধরলেন। এদিকে মেহরিশ তার রুমের ভিতরে প্রবেশ করা মাত্রই ড্রিম করে দরজাটা লাগিয়ে দেয় আর দরজার সাথে হেলান দিয়ে কান্না করতে থাকা অবস্থায় নিচে বসে পড়ে। মেহরিশ তার বাবা মায়ের খুব আদরের সন্তান। ছোটবেলা থেকেই তার বাবা মা কখনই তার গায়ে হাত তোলা তো দূরে মেয়ের দিকে চোখ রাঙিয়ে কথা বলেছে কিনা সন্দেহ। যখন মেয়ে কোনো অন্যায় করত তা মেয়েকে সুন্দরভাবে তা বুঝিয়ে দিতেন। মেহরিশও তাদের অবাধ্য বা তার কষ্ট পাবে এমন কোনো কাজ কখনই করেনি। আর আজ কি না অন্য একটা লোক তার গায়ে হাত তুলল, তাও একবার নয় পরপর দুবার। এতটাই জোরে কেউ কাউকে মারে? এই লোকটা কেন সব সময় তার সাথে এমন করে? আচ্ছা সে তো ইচ্ছে করে এমন করেনি, সেটা কি লোকটা দেখেনি? এইসব ভাবনা চিন্তার মাঝে দরজার ওপাশ হতে শুনতে পেল তার বাবার গলার স্বর। মেহরিশমা, কি হয়েছে তোমার? দরজাটা খুলো। একবার দুবার পরপর অনেকবার এভাবে ডাকলেন আলতাফ সাহেব। মেহরিশ বুঝতে পারল যে পর্যন্ত সে দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত তার বাবা আর এখান থেকে এক বিন্দু নড়বে না। কিন্তু দরজা খুলে বলবেটা কি? তার বাবাকে? পূর্ব নামের লোকটা তাকে থাপ্পড় মেরেছে সেটা, কিন্তু বাবা যখন জিজ্ঞেস করবে কেন মেরেছে তখন কি বলবে সে? এসব কারণ কি বাবাকে বলা যায়? না, যায় না। নিজেকে একটু শান্ত করলো মেহরিশ। জোরে শ্বাস নিল, হাত দিয়ে চোখের পানিগুলো মুছল সযত্নে। অতঃপর খুলে দিল দরজাটা। কি হয়েছে আমার মামুনিটার? হঠাৎ এভাবে কেন এসেছো রুমে? দু চোখের প্রশ্ন সমাহার, অথচ মেয়েটি কি শান্তশিষ্টভাবে জিজ্ঞেস করছেন আলতাফ সাহেব, যেন তার মেয়ে একটু জোরে কথা বললে ব্যথা পাবে। পরক্ষণে মেহরিশ এর মুখের দিকে তাকালো। সে হয়তো কিছু উপলব্ধি করতে পারলেন বাবার আদরের প্রশ্নে। এতক্ষণে দমিয়ে রাখা ধৈর্যের বাঁধ ভাঙল মেহরিশের। নিজের বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল তৎক্ষণাৎ। ডুকরে কেঁদে উঠল মেয়েটা। ব্যথাতুর কণ্ঠে বিড়বিড়ালো, পাপা আমি এখানে আর থাকতে চাই না, আমি বাড়ি যেতে চাই। কিছু সময় এভাবে মেয়েকে বুকে নিয়ে স্থির থাকলেন আলতাফ সাহেব। পরক্ষণে মেয়ের মাথায় আলতো হাত বুলাতে বুলাতে বলে উঠল, আমরা তো সব সময় থাকার জন্য এখানে আসিনি মা। একবার তোমার এনিনা আপুর বিয়েটা হয়ে গেলেই তো চলে যাব। ততদিন পর্যন্ত একটু কষ্ট করে মানিয়ে নাও। বাবার হাতের নরম স্পর্শ পাওয়া মাত্র মেহরিশ যেন পোষা বিড়াল ছানার মতো নুয়ে গেল। বাবাকে আশ্বস্ত করে শুধালো, ওকে পাপা, কিন্তু বিয়ের পরের দিনই কিন্তু আমরা চলে যাব। আমি আমার ফ্রেন্ডদের খুব মিস করছি, ভালো লাগছে না এখানে। আলতাফ সাহেব কি যেন মনে পড়ে যাওয়ার মতো করে মৃদু হেসে উঠলেন। মেয়েটা তার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই যে কি সুন্দর করে কথা ঘুরিয়ে ফেলল তার মেয়েটা। আলতাফ সাহেব কি কিছু আঁচ করতে পারলেন পুরো ঘটনা সম্পর্কে? হয়তো পেরেছেন। পরের দিন সকালবেলা ঘড়িতে 8:12। গতকাল রাতে বাড়ি ফেরেনি পূর্ব। তখন সে ঘটনার পরপরই বেরিয়ে যায়। সে একটু আগে বাড়িতে আসে পূর্ব। দরজার কলিং বেল চাপতে দূরত্বে এসে দরজা খুলে দেয় কাজের মেয়ে নার্গিস। মনে হচ্ছে মেয়েটা তার জন্য পথ চেয়ে বসেছিল। মেয়েটা যে খুব ভালো করে জানে এই লোকটার ধৈর্য সহ্য একদম কম। রাগ মনে হয় সব সময় তার নাকের ডগায় থাকে। প্রায় তো এমন সকাল করে বাসায় ফিরেন তিনি। দরজা খুলতে 1 মিনিট দেরি হলে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে থাকে। নার্গিস নামের মেয়েটা এই বাসাতেই থাকে, আর তার প্রধান কাজ হচ্ছে কে আসলো কে গেল সেদিকে লক্ষ্য রাখা। বিশেষ করে পূর্ব। রহিমা বেগম তো তাকে কাট গলায় বলেই দিয়েছেন, ভোরবেলা যে পর্যন্ত পূর্ব বাসায় না ফিরবে সে পর্যন্ত এখানেই থাকে। বাড়িতে ফিরতে টানা 40 মিনিট যাবৎ শাওয়ার নিল পূর্ব। রাতে তেমন একটা ঘুমাতে পারেনি সে। যা দরুন চোখে মুখে ফুলে আছে তার উপরে আবার এতক্ষণ যাবৎ শাওয়ার নেওয়ার চেহারা যেমন রক্তিম আবার ছড়িয়ে পড়েছে। তাওয়ালা দিয়ে চুলগুলো মুছতে মুছতে ব্যালকনিতে গিয়ে সেই তাওয়ালাটা মেলে দিল পূর্ব। নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করে সে।
রুমে আসার মাত্রই ফোনে কারো কল আসতে ফোনটা নিয়ে আবারও ব্যালকনিতে চলে গেল। হয়তো কোনো জরুরি কল এসেছে। ডাইনিং রুমে এখন আপাতত বাড়ি ছোট সদস্যরা সবাই উপস্থিত। আমান বাড়িতে আসার পর বাড়িটা যেন তার হারিয়ে যাওয়া প্রাণ ফিরে পেয়েছে। নিষ্প্রাণ, নিরিবিলি, গোমর ধরনে থাকা বাড়িটা তার উপস্থিত বেশ প্রাণোচ্ছল হয়ে উঠেছে। আলেয়া বেগম ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে রান্নাবান্না নিয়ে। ছেলেটা কত বছর পর বাড়িতে এসে আজ সে তার পছন্দ মতো খাবার রান্না করেছে সে সকাল থেকে। সাথে সাহায্য করেছে মিন্নাত বেগম। বাড়িতে মানুষ কম থাকায় বেশিরভাগ সময় তারা নিজেদের খাবার নিজেরাই রান্না করে খায়। আলতাফ সাহেব বেরিয়েছেন হাঁটতে। মোটামুটি সবাই বসেছে খাবার টেবিলে। মিরাজের জন্য ছোট একটা চেয়ার এনে দিয়েছে আয়না, যেন ছেলেটা খেতে সমস্যা না হয়। এরিনা বসে আছে টেবিলে, কিন্তু চোখে তার ফোনের স্ক্রিনে কাল রাতে তোলা ছবিগুলো দেখছে মন দিয়ে। আলেয়া বেগম কিচেন থেকে মাংসের বাটিটা এনে টেবিলের উপর রাখতে রাখতে আমানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার সাথের জন কই? আমাকে আবার বিয়ে করাইলা কবে যে আমার সাথের জনের খোঁজ করছো? আমানের বলা কথা শুনে আলেয়া বেগম তার কান টেনে ধরলেন। মুখে আলতো হাসি এনে ফের বললেন, বিয়ে করা ভূত এখনো মাথা থেকে সরেনি দেখছি। এ তো যখন শক্ত তোমার বড়টা একটা উপায় করো না কেন? তাহলে তো তোমার রাস্তা পরিষ্কার। আমি আমার এত জলদি মরার ইচ্ছা নেই। এখনো তোমাকে নাতিপুতি গিফট করা বাকি। আর তোমাদের ওই ছেলের আশায় বসে থাকলে আমাকে সারা জীবন অবিবাহিত ট্যাগ লাগিয়ে পার করতে হবে। তোমাদের ওই ছেলেকে মেয়ে দেবে কোন মহাপুরুষ শুনি? আমানের কথা শুনে পাশের চেয়ার থেকে এরিনা বলল, এভাবে বলো না আমান ভাই। আমার ভাইয়ের জন্য কিন্তু মেয়েরা পাগল। আজ বললে কালই দেখবা বাড়ির সামনে এত বড় লাইন লেগে যাবে। হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু ভাই আমার রাজি থাকলে তো। বুঝি না বাবা, মেয়ে মানুষে ওনার সমস্যাটা কি? কিছুদিন আগে হয়েছে কি জানিস, আমাদের ভার্সিটি থেকে কতগুলো সুন্দর সুন্দর মেয়ের ছবি পাঠিয়েছিলাম। ভাইকে বলেছিলাম, ভাইয়া দেখো তো মেয়েগুলো কেমন। ভাই কি বলেছে জানিস? না কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সাথে সাথে বলে উঠল, কি বলেছে ভাইয়া? আরে ভাই কিছু না বললেও ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করিয়ে দিয়েছে। এখন পর্যন্ত সেই ব্লক খোলেনি। এই যে দেখ বলে সে পাশের প্যান্ট পকেট থেকে ফোনটা বের করে দেখালো পাশে থাকা সবাইকে। ফের নিজেই বলতে লাগলো, আরে বাবা আগে শুনবে তো কার জন্য চয়েস করেছিলাম। আমার জন্যই তো হতে পারত, কিন্তু বলার আগেই ব্লক করে দিল। আমানের কথা শোনা মাত্র সবাই হো হো করে হেসে উঠল। ছেলেটা এমনি সবাইকে খুশিতে মাতিয়ে রাখে। এরিনা এবার আমানকে উদ্দেশ্য করে ফের শুধালো, তোমার ওই বিদেশি বন্ধু কোথায়? নাস্তা করবে না? ওর কথা বলিস না। ও সকালে খাবার খায় বিকেলে, তারই মধ্যে আবার কাল রাতে ঠিক মতো ঘুমাতে পারে নাই। দেখ আজকে ওঠে কিনা। এমন সময় সিঁড়ি দিয়ে কারণ আমার শব্দ সবার সামনে তাকালো, মাত্র চুপসে গেল সামনে থাকা ব্যক্তিটিকে দেখে। পূর্ব আসছে, গায়ে সবসময় এর মতোই সাদামাটা সিম্পল পাঞ্জাবি। তাকে দেখা মাত্রই সবাই কেমন লজ্জাপতি গাছের মতো নেতিয়ে পড়ল এবং যার যার খাওয়া মনোনিবেশ করল। পূর্ব এসে তার জন্য বরাদ্দকৃত চেয়ারটি বসে পড়ল, যেটাতে সে ছাড়া আর কেউ বসে না। রহিমা বেগম এসে ছেলের প্লেটে রুটি আর গরুর মাংস বেড়ে দিচ্ছেন। এতক্ষণে হট্টগোল মাখা পরিবেশটা যেন মিনিটের মধ্যে শান্ত নিরিবিলি হয়ে গেল। হঠাৎ এমন নীরবতা ভেঙে আলেয়া বেগম আয়নাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হ্যাঁ রে, মেহরিশ কোথায়? ওকে ডেকে আনিসনি? কাল রাতে তো মেয়েটা খেলো না। মেহরিশের নাম কানে পৌঁছালো মাত্র আমার নিজেকে আর প্রশ্ন করা থেকে দমিয়ে রাখতে পারল না। হঠাৎ প্রশ্ন করে বসলো, মেহরিশ কাল রাতে সবার সাথে পরিচয় হয়েছিল সে? আলতাফ সাহেব যখন বিদেশে পাড়ি জমিয়েছিল তখন আমানের বয়স ছিল 6 কি 7 বছর। সেই সময় আমানের বেশ কিছু মনে না থাকলেও আলতাফ সাহেবের কথা একটু একটু মনে ছিল তার। আর তার মায়ের সাথে অনেকবার তাদের পারিবারিক ছবি দেখেছিল সে, তাই তাকে চিনল। বেশি সময় লাগেনি আমানের, এবং পরবর্তীতে কাল সবার সাথে দেখা হলে জানতে পেরেছিল তার মামার 2 জন সন্তান। মিরাজকে কালই দেখেছিল সে, কিন্তু মেয়েকে আর দেখা হয়নি।
আমানের কথা প্রশ্নে মিরাজ খাওয়া রেখে তৎক্ষণাৎ বলে উঠে, তুমি মেহেরিশ আপুকে দেখনি ভাইয়া? মিরাজের করা প্রশ্নের পিঠে আমান মিরাজের দিকে তাকিয়ে দুপাশে ভুরু খানিকটা ঝুঁকিয়ে জিজ্ঞেস করলো, কাল রাতে ফর্সা দেখতে যে মেয়েটা ব্ল্যাক কালারের একটা ড্রেস পরেছিল সেটা কি মেহেরিশ? হ্যাঁ, সেটাই তো আমার আপু। সুন্দর তাই না? হঠাৎ মিরাজের করা এমন অদ্ভুত প্রশ্নে ভ্যাকাচ্যাকা খেয়ে গেল সবাই। মনের অজান্তে আমান মনে মনে বিড়বিড়ালো, ভীষণ সুন্দর। এদিকে এদের এসব উদ্ভট কর্মকাণ্ডে ভীষণ বিরক্তপূর্ব। গম্ভীর মুখে একটু একটু করে প্লেটে থাকা রুটি ছিঁড়ে তা মাংসতে মাখে মুখে দিচ্ছে সে। এমন সময় হঠাৎ করে মিরাজের কথা এমন প্রশ্নে হাতে থাকা পানির গ্লাসটা খুব জোরে টেবিলের ওপর রাখল পূর্ব। উক্ত টেবিলটা কাচের হয় দরুন একটু বেশি জোরে আওয়াজ হলো। তারপর হন্তদন্ত হয়ে উঠে চলে যায় বাইরে, আর যেতে যেতে সবার উদ্দেশ্যে নিরেট কণ্ঠে বলে উঠে, যখন ক্ষুধা লাগবে তখন নিজে থেকে এসে খেয়ে যাবে, এমন আদিক্ষেতা করার দরকার নেই। আশকারা পেলে তখন মাথায় উঠে নাচবে। একটু আগে ঘুম ভেঙেছে মেহরিশের। পেটে ক্ষুধা হওয়ার দরুন রাতে ভালো মতো ঘুম হয়নি তার। পরক্ষণে এক হাতে ফোন আরেক হাতে এক গ্লাস পানি নিয়ে চলে যায় ব্যালকনির উদ্দেশ্যে। ব্যালকনিতে গিয়ে গ্লাস থেকে এক মুখ পানি নিয়ে গড়াগড় করতে থাকে সে। চোখে তার ফোন স্ক্রিনে নিবদ্ধ। বারান্দা থাকা লোহার ফাঁক দিয়ে মুখে থাকা পানিগুলো নিচে ফেলতে কারো চিল্লানির শব্দ ভেসে আসে তার কানে। ভেসে আসা শব্দের উৎস ধরে নিচে তাকালো, দেখতে পায় কেউ একজন তার দিকে রক্তমাখা বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে, যেন ওই চোখ দিয়ে তাকে আজ ভস্ম করে দিবে লোকটি। লোকটার পরনের পাঞ্জাবিটা ছোপ ছোপ ভিজে গেল, যা দেখে তার আর বুঝতে বাকি রইল না যে একটু আগে তার মুখের পানিগুলো ওই লোকটার উপরে পড়েছে। পরপর কয়েকবার ঢোক গেল মেহরিশ। তারপর মনে মনে বিড়বিড়ালো, রে, এজন্যই বলেন যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। উক্ত কথাটি বলে মেহরিশ নিচে বসে পড়ল দেওয়ালের আড়ালে। কিন্তু তা করে এখন কী লাভ? যে দেখা সে তো দেখে ফেলেছে সে কখনই। ধুরু ধুরু বুকে লুকিয়ে চুকিয়ে রুমের ভিতরে ঢুকে পড়ল মেহরিশ। তারপর বারান্দার দরজাটা এমনভাবে লাগালো যেন লোকটা বারান্দা দিয়ে এসেই তার গলা চেপে ধরল বলে, যার ভয়ে কাল রাত থেকে অন্বেষণ হয়ে বসেছিল, আজ কিনা তার উপরই পানি ছুঁড়ে ফেললো, তাও আবার মুখের পানি। লোকটা যদি এখন ওর সামনে থাকতো তাহলে কি হতো ওর? ও কি আদৌ বেঁচে থাকতে পারতো লোকটার হাত থেকে? এসব চিন্তা ভাবনার মধ্যেই হঠাৎই খেয়াল গেল কে যেন জোরে জোরে তার দরজা করাঘাত করেই যাচ্ছে। হয়তো অনেক আগে থেকেই করেছিল। সে ভয় এতটাই অতস্থ ছিল যে খেয়াল করে উঠতে পারেনি। আচ্ছা, এটা ওর লোকটা না তো? হতেই পারে এই লোক পারে না এমন কি আছে? যেই দিন সাধারণ একটা কারণে তাকে পরপর যেভাবে থাপ্পড় মারল, আজ তো তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। না, সে দরজা খুলবে না। বাঁচতে হলে দরজা খোলা যাবে না। মনে মনে এই ফোন করেই বসে রইল মেহরিশ। এদিকে দীর্ঘক্ষণ যাবৎ কোনো রেসপন্স না পেয়ে দরজা টোকানোর শব্দটা যেন আরও বাড়িয়ে দিল আমান। তখন মেহরিশের কথা শুনে সে এসেছিল মেহরিশকে ডাকার জন্য, যেন সে খেতে চায়। সাথে এসেছে মিরাজ। সবার সামনে এই কারণ দেখালো। হয়তো মনে মনে ইচ্ছে করছিল মেয়েটাকে কখন দেখবে সেটা। হয়তো মেয়েটা দরজা না খোলাতে ছেলেটা কেমন বিচলিত হয়ে পড়ল। এক পর্যায়ে টোকা দেওয়ার শব্দটা আরও তীব্র করল। এদিকে মেহরিশের তো প্রাণ যা যা অবস্থা। কী করবে এখন সে? চিল্লাবে, কিন্তু কে শুনবে তার চিৎকার? মেহরিশ আপু, দরজা খোলো, আমি আসছি। মিরাজের কণ্ঠটি কানে আসা মাত্রই দরজার সামনে দাঁড়ালো মেহরিশ। ভালো করে কান পেতে শুনতে চেষ্টা করলো এটা সত্যি মিরাজের কণ্ঠস্বর কিনা। দ্বিতীয়বার একই কণ্ঠস্বর পাওয়াতে শিওর হলো মেহরিশ, না, এটা মিরাজ কণ্ঠ। ইস, তার ভাইটা আজকে তার প্রাণ বের করে দিচ্ছিল। বুকে লম্বা একটা শ্বাস নিল মেহরিশ। উদ্দেশ্য দরজাটা খুলেই তার ভাইটার কান মলে দেওয়া। দরজা খুলতেই সাথে সাথে ভেসে আসলো কাল রাতে সেই লোকটির, মানে আমানের চেহারা। সাথে দাঁড়িয়ে তার ভাই মিজান। মেহরিশকে দেখা মাত্রই 26টা দাঁত বের করে হাসল মিরাজ।
এদিকে আমান মূর্তির ন্যায় এখনও সেখানে দাঁড়িয়ে। স্তব্ধ হয়ে গেল ছেলেটা। চোখের সামনে তার এক মায়াবতী কন্যা। ঘুম থেকে ওঠার দারুণ চোখ মুখ ফুলে আছে মেহরি, যেটাতে তাকে আরও বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। কাল রাতে এতটা ভালোভাবে খেয়াল করেনি আমান মেয়েটাকে, কিন্তু এখন সে মন দিয়ে দেখছে তার সামনে থাকা সুন্দরী রমণীটাকে। এদিকে আমানের কোনো সারা শব্দ না পেয়ে মেহরিশ নিজে থেকে বলে উঠল, আপনি? এতক্ষণ ধ্যান ভাঙল আমার নামের ছেলেটার। এতবার মেহরিশকে উদ্দেশ্য করে বলে উঠল, খেতে আসেন ম্যাডাম, শুনলাম কাল রাত থেকে নাকি না খাওয়া। আমানের কথাটা শুনে মেহরিশ অনুধাবন করতে পারল যে আমান এবার তাকে হয়তো চিনেছে, সে যে তার কাজিন। না হলে হঠাৎ তাকে এখানে দেখা মাত্রই কোনো প্রতিক্রিয়া হলো না কেন তার মধ্যে? কাল তো চিনতে পারেনি তাকে। যাক, এত শত ভেবে লাভ নেই, আপাতত তার মানুষের মাঝে থাকাই সে বলে মনে হচ্ছে। আর তাছাড়া পেটের ক্ষুধাও লেগেছে প্রচুর। তাই আর কোনো কথা না বলে আমানের সাথে নিচে চলে গেল মেহরিশ। ঘড়ির কাঁটা 10:26। বাড়ির সবাই ঠিক করেছে আজকে তারা একটু বাইরে যাবে। তাদের 2টো এতিমখানা আর একটা মাদ্রাসা আছে। এগুলো স্থাপন করে গিয়েছিলেন পূর্ব বাবা আহাদ মির্জা। সেগুলো এখন পূর্ব দেখাশোনা করে। সেগুলো দেখাশোনা করার জন্য আলাদা লোক রেখেছে তারা। মাঝে মাঝে পূর্ব পরিদর্শন করতে যায় সেখানে। যেহেতু সামনে এরিনের বিয়ে আর আলতাফ সাহেবও এত বছর পর দেশে ফিরেছেন, তাই আজই তারা সেখানে যাবে বলে সিদ্ধান্ত নেন। তারপরে আমান এসেছে, এই সুযোগে না হয় সবাই একসাথে ঘোরা হয়ে যাবে। তাছাড়াও কিছুদিন আগে পূর্ব এতিমখানা আর মাদ্রাসা থাকা মানুষদের জন্য কিছু নতুন জামা কাপড় কিনেছিল, সেগুলো দিয়ে আসা যাবে তাদের। সবাই মিলে ঠিক করেছে দুপুরের আগে রওনা দিবে তারা। যেহেতু জায়গাটা তাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তাই একটু জলদি রওনা দিবে তারা, যেন দিনের আলোয় থাকতেই বাড়িতে এসে পৌঁছাতে পারে। একে একে সবাই যেতে রাজি হলেও রাজি হচ্ছে না শুধু মেহরিশ। যখন সে শুনেছে বাড়ির সবাই যাচ্ছে আর সবাই মানে তো সেই লোকটা সাথে যাবে, কিন্তু সে যে আর কখনোই পূর্বর মুখোমুখি হতে চায় না। কি জানি ওখানে গিয়ে যদি লোকটা তাকে মেরে কোথাও গুম করে দেয়। কিছু তো চেনে না সে ওখানে, আর এই লোকটার পক্ষে সব করাই সম্ভব। তাই ঠিক করেছে কিছুতেই যাবে না সে। তার জন্য যদি এই বিশাল বাড়িতে একা থাকতে হয় থাকবে, তাও অন্য কোথাও যাবে না সে। মেহরিশ, চলো প্লিজ, এখানে বসে বসে বোর ফিল করবা, তার থেকে আমাদের সাথে চলো, বেশ মজা হবে আর অনেক কিছু দেখতেও পারবে। উপরোক্ত কথাগুলো মেহরিশকে উদ্দেশ্য করে বলল এরিনা। কিন্তু মেহরিশ যে এবার পণ করে নিয়েছে সে আর ওই লোকটার সামনাসামনি কখনই হবে না। আর একবার যদি যেটা ঠিক করে সেটা যে কোনো মূল্যেই পালন করে ছাড়ে মেহরিশ। যাবে না মানে নাই। তাই বানিয়ে বানিয়ে বলল, আমার শরীরটা বেশি ভালো লাগছে না আপু, তোমরা যাও, আমি না হয় অন্য কোনো দিন যাব। এক এক করে সবাই এসে বোঝাতে লাগলো মেহরিশকে। কিন্তু মেয়ের ওপর তার বিন্দুমাত্র প্রভাব পড়তে না দেখে বিক্ষিপ্ত হলেন আলতাফ সাহেব। সে জানে এসব তার মেয়ে ওখানে না যাওয়ার বাহানা, তবে কেন তার মেয়েটা যেতে চাচ্ছে না সেটা তিনি বুঝতে পারছেন না। তার মেয়েকে তো সে চিনে, একবার বলেছে যেহেতু যাবে না তাহলে তাকে আর কোনোভাবেই যে নেওয়া সম্ভব নয়। তাই একসময় রেগে গিয়ে বলে উঠল, ওর যা ইচ্ছা করুক, আমরা না হয় এখনই রওনা দিই, তা না হলে আস্তে আস্তে রাত হয়ে যাবে। আলতাফ সাহেবের কথাটা সবাই মেনে নিল, মন থেকে মেনে নিতে পারল না একজন, সে হলো আমান। মেহরিশ যাবে না কথাটা শোনার পর থেকে তার যেতে ইচ্ছে হচ্ছে না সেখানে, কিন্তু বাধ্য হয়ে তাকে যেতে হলো। সে ওখানে গেলেও মনটা যে পড়ে থাকবে এখানে, এই মির্জা মঞ্জিলে। কিছু সময়ের মধ্যে সবাই বের হয়ে গেল নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্য। নার্গিস নামের মেয়েটাকে রেখে গেল মেহরিশের সাথে। যাওয়ার সময় বাড়ি পাহারাদার গার্ডসদের করা আদেশ দেওয়া হলো যেন তাদের অনুপস্থিতি অজানা কোনো মানুষকে বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। দুপুর পেরিয়ে বিকাল হলে বলে, কিন্তু বাইরের আবহাওয়া দেখে মনে হচ্ছে সন্ধ্যা নেমে আসছে। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামবে।
বাতাসের তীব্রতা এতটাই বেশি যে রাস্তা পড়ে থাকা ধুলোকণাগুলো বাতাসের সাথে তাল মিলে উড়ে উড়ে বেড়াচ্ছে। গাছে থাকা মরা পাতাগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে ঝরে পড়ছে। মেহরুষ এতক্ষণ যাবৎ ব্যালকনি দিয়ে সবটা পর্যবেক্ষণ করছিল, কিন্তু আর তার লোভী মনটাকে দমিয়ে রাখতে পারল না সে। যখন দেখলো বৃষ্টি ঝিরিঝিরি ফোঁটা পড়তে শুরু হয়ে গেছে, বৃষ্টি যেন খুব পছন্দ মেহরিশের, কিন্তু তার মায়ের করা আদেশ ভিজতে পারত না সে। কোনো দিনও যদি বৃষ্টি ভিজত তাহলে তার পরের দিনই গা কাঁপিয়ে জ্বর উঠত তার। এজন্য তাকে বৃষ্টিতে ভিজতে দিত না তার বাবা মা। কিন্তু এমন সুবর্ণ সুযোগ কি সবসময় আসে? আর বাড়িতে তো সে ছাড়া কেউ নেই এখন। কাজের মেয়েটাকে দেখেছিল একটু আগে, পরে পরে ঘুমাচ্ছে মেয়েটা। দৌড়ে চলে গেল ছাদের উদ্দেশ্যে। যেহেতু পূর্ব নামের লোকটা বাসা নেই, মানে আপাতত তার কোনো ভয় নেই এখানে। রেলিংয়ে এক পাশে এসে দাঁড়িয়েছে মেহরিশ। বৃষ্টি উপভোগ করছে সে। পরনে তার অফ হোয়াইট কালারের টপস, সাথে ব্ল্যাক লেগিংস। বাড়িতে কেউ না থাকার দরুন গলায় রাখা স্কার্ফটা নিয়ে আসা হয়নি। ভিজতে ভিজতে এক পর্যায়ে চোখ গেল তার সেই দিকে, সেই চিলেকোঠার ওপর। বাইরে থেকে তালা ঝুলছে, একটা নয় বেশ কয়েকটা। যা দেখে মেহরিশ বিড়বিড় করে বলে উঠল, এই এত সিকিউরিটি দিয়ে রাখে যেন, এটার মধ্যে তার প্রাণ ভোমরা লুকিয়ে রেখেছে। কথাগুলো ভেবেই আনমনে হেসে উঠল মেয়েটা। পূর্বর কথা মনে পড়তেই নিজের অজান্তে বিড়বিড়ালো, যাই হোক লোকটা কিন্তু দেখতে সেই হ্যান্ডসাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে এত বেশি আবেগে ডুবে ছিল যে বৃষ্টি কখন সেই ভয়ঙ্কর তুফানের রূপ ধারণ করেছে সেটা বিন্দুমাত্র খেয়াল নেই মেয়েটার। এখানে কি করছো? হঠাৎ এমন গম্ভীর সেই পুরুষালিত কণ্ঠটি কর্ণগ্রহে হতেই বাজ পড়ার ন্যায় কেঁপে উঠল মেহরিশ। মাথা ঘুরিয়ে পিছনে ফিরতেই চোখ পড়ল সেই পুরুষটি যার সামনে পড়ার জন্য বাসাতে থেকে গিয়েছিল সে। পূর্ব ভাই এখানে কি করছে? সে কি যায়নি তাদের সাথে? কিন্তু তখন যে ফুপি বলল সবাই যাচ্ছে, তাহলে উফ, বারবার না চাইতো কেন এই লোকটা সামনে পড়বে সে? বার কয়েক ঢোক গিল মেয়েটা। মূর্তির ন্যায় স্থির দাঁড়িয়ে, বিন্দুমাত্র নড়াচড়া করছে না ভয়ে। অন্যদিকে মেহরিশের এমন ভিজন্ত রূপ দেখে তার সামনে থাকা পুরুষটি যে অন্য এক ঘরের মধ্যে চলে গেছে, সেটা কি কোনো খবর আছে মেয়েটার? মেহরিশকে যে এমন তার সামনে থাকা পুরুষটার নিকে সদ্য ফোটা একটা গোলাপের মতো নিষ্পাপ, পবিত্র, স্নিগ্ধ লাগছে দেখতে। তার ঘন পাপড়ি যুগল বৃষ্টির পানিতে ভিজে একত্রে লেপ্টে আছে, যা তার কাছে বড্ড আকর্ষণীয় লাগছে দেখতে। বহু সময় বৃষ্টিতে ভেজা দরুন মেয়েটা ফর্সা গায়ের রং অনেকটাই লাল বর্ণ ধারণ করেছে, যা তার সামনে দাঁড়িয়ে থাকা পাষণ্ড পুরুষটার ভিতরটাকে নাড়িয়ে দিচ্ছে। পরনে সাদা কালারের ড্রেস হওয়ার তা বৃষ্টির পানিতে শরীরের সাথে লেপ্টে আছে, যা দরুন মেয়েটার শরীরে প্রতিটা ভাঁজ স্পষ্ট ভেসে উঠছে, যা তাকে বড্ড বেসামাল করে তুলছে। সেটা কি মেয়েটা বুঝতে পারছে না? এই ছোট্ট মেয়েটা কি তাকে আস্তে আস্তে বশ করে ফেলছে তার মায়াজালে? হয়তো পেরেছে। এভাবে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে পূর্ব। কোনো কথা বলছে না সে। অনেকক্ষণ এভাবে থাকার পর মেহরিশ যখন দেখল তার সামনে থাকা পুরুষটি অনেকক্ষণ যাবৎ এমন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সেই সুযোগে সে করে ফেল আরেক কাজ। দৌড়ে চলে গেল ভিতরে। তার মনে এমন একটা কথা চলছে, তা হলো চাচা আপন প্রাণ বাঁচা। কিন্তু পূর্ব সে তো এখনও স্থির দাঁড়িয়ে। পরক্ষণে মেহরিশের করা কাণ্ডে নিজের ধ্যান ভাঙতে আনমনে হেসে উঠল ছেলেটা। মনে মনে বিড়বিড়ালো সে, মেয়েটা তাকে একটু বেশি ভয় পায়। কাজের ব্যস্ততার জন্য সকলের উক্ত ঘটনা পরপরই পূর্ব যখন চলে যায় তার ক্লাব। যত দিন পার হচ্ছে ততই যে তার ইলেকশনের ডেট সামনে এগিয়ে আসছে। তার মধ্যে সকলে সাব্বির ফোন করে জানিয়েছে দরকারি কিছু কাগজপত্রতে সাইন লাগবে তার। তাই তখন মেহরিশের পানি ফেলা ভিজে পাঞ্জাবি পরে চলে যেতে হয়েছিল তাকে। পূর্ব তো জানতই না যে বাড়ির সবাই আজ সেখানে যাবে।
কিছুক্ষণ আগে তার মা তাকে ফোন করে জানায় তাদের সেখানে যাওয়ার কথা। আরও বলে যে বাড়িতে মেহরিশ একা রয়েছে আর বাইরের অবস্থা ততটা ভালো না, সে যেন একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায়। মেহরিশের বাসায় একা থাকার কথা শুনে না চাইতো কেন যেন সে সব কিছু ফেলে রেখে দ্রুত চলে এসেছে, সেটা সে নিজেও হয়তো জানে না। কারণ তার যেন শুভাকাঙ্ক্ষী আছে, তেমনি রয়েছে অনেক শত্রু। বিরোধী দলের লোকেরা তো এক প্রকার উঠে পড়ে লেগেছে তার পিছনে। তারা যদি একা থাকার কথা জেনে মেয়েটার কোনো ক্ষতি করে ফেলে তো? মেয়েটা তো আপাতত এখন তাদের বাড়ির মেহমান, মানুষ কি বলবে তখন? বাড়ির মেহমানকে যে রক্ষা করতে পারে না সে এই শহরে কিভাবে রক্ষা করবে? মনকে এটা দিয়ে সান্ত্বনা দিচ্ছে পূর্ব। তাই এই বৃষ্টি উপেক্ষা করে তৎক্ষণাৎ সে চলে আসে বাসায়। আর বাড়িতে এসে যখন পুরো বাড়িটি খুঁজে মেহরিশকে কোথায় না পেয়ে মনের ভয়টা যেন তখন তাকে আরও বেশি ঘিরে ফেলে। দূরত্ব চলে আসে ছাদে, আর তখনই মেহরিশকে দেখা মাত্রই বলে উঠল সেই কথাটা, সন্তান নেমে এসেছে সেই কখন। এখনও মির্জাবাড়ি সকলে আটকে আছে একই জায়গায়। তুফান হওয়ার দরুন মাঝ রাস্তায় আটকে আছে তারা বৃষ্টি থামার অপেক্ষায়। কিন্তু প্রকৃতির ওপর কারো হাত চলে? সে তো তার ইচ্ছেতেই থামবে। এদিকে খুব বিরক্ত হচ্ছে আমান। একে তো অনেকক্ষণ যাবৎ একই জায়গায় বন্দি, তার ওপর তার ওই বিদেশি ফ্রেন্ড প্রিন্স। কোন আক্কেল জয় ছেলেটাকে টেনে টুনে সাথে নিয়ে এসেছিল কে জানে। এখন নিজের গালে নিজেকে থাপড়াতে ইচ্ছে হচ্ছে তার। রাস্তায় এক প্রকার তাকে পাগল বানিয়ে ছেড়েছে ছেলেটা। এটা কি ওটা কি যার সামনে দেখা তা জিজ্ঞেস করবে আমানকে। আমানের উত্তর দিতে দিতে মুখে ব্যথা হওয়ার উপক্রম হচ্ছে, কিন্তু ছেলেটা হাজারটা প্রশ্ন করার পরও কোনো সমস্যা হচ্ছে না। একটা মানুষ এতটা কথা কিভাবে বলতে পারে? তা যদি কেউ তার পাশে বসে থাকা প্রিন্স নামের ছেলেটাকে না দেখে তো বুঝতে পারবে না। আমানের এমন অবস্থা দেখে হেসে কুটি কুটি এরিনা আয়না ও পাশে বসে থাকা মিরাজ নামের ছোট ছেলেটা আজ তাকে নিয়ে মজা নিচ্ছে। দুটো গাড়ি নিয়ে গিয়েছিল তারা। প্রথম গাড়িতে বড়রা আর পিছনটা বাড়ির ছোট সদস্য মানে তারা। মিরাজ ইচ্ছে করে পিছনের গাড়িতে উঠছে। তার আবার আয়নাকে বেশ পছন্দ হয়েছে। মেয়েটা তাকে খুব আদর করে। কেন যে সকালে মেহরিশের ফোন নাম্বারটা আনলো না ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো আমান। আজকে বাসায় গিয়ে আগে মেয়েটার কাছ থেকে ফোন নাম্বারটা নিবে সে। এদিকে মেহরিশ সেই যে রুমে এসে ফ্রেশে ঘুম দিয়েছে, আশেপাশে কি হচ্ছে, কেউ বাড়িতে এসেছে কি না সেদিকে আর তার খেয়াল নেই। সবার আগে তার ঘুম, তার উপরে এমন ঠান্ডা আবহাওয়া, বৃষ্টিতে ভিজার দরুন মেচমেচ করছে শরীরটা তার। এই কম্বলটা মুড়ি দিয়ে পাড়ি জমিয়েছে ঘুমের রাজ্যে। যখন ঘুম ভাঙল তখন তার মাকে তার সাথে বসে থাকা অবস্থায় আবিষ্কার করলো মেহরিশ। শরীরটা প্রচণ্ড ব্যথা করছে তার, মুখটা কেমন তেতো হয়ে আছে। কিন্তু তার মা এভাবে বসে আছে কেন? হঠাৎ কপালে ঠান্ডা কিছুর অস্তিত্ব পেল মেহরিশ, যেটা একটু পর পর মিন্নাত বেগম উল্টে দিচ্ছে। পরক্ষণে খেয়ালে এলো সে তো আজ বৃষ্টিতে ছিল। মেয়ের ঘুম ভাঙতেই মেয়েকে উদ্দেশ্য করে মিন্নাত বেগম বলে উঠলেন, বৃষ্টিতে ভেজেছ তুমি তাই না? মায়ের করা প্রশ্ন জবাবে এখন আপাতত চুপ থাকা শ্রেয় মনে হলো মেহরিশের কাছে। মেয়ের মুখের কোনো উত্তর না পেয়ে মিন্নাত বেগম ফের শুধালেন, এখন উঠো, উঠে স্যুপ খাও, এরিনা বানিয়ে দিয়ে গেছে, তারপর মেডিসিন নেবে, উঠো জলদি, স্যুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মেহরিশে উঠে বসে পড়ল তার মায়ের কথায়। বাধ্যমের মতোই না চাইতে স্যুপটুকু খেয়ে ফেলল, তারপর মেডিসিন নিল। কারণ মেহরিশ এখন খুব ভালো করে জানে এখন তার মায়ের কথা না শুনলে মানে বিপদ। এভাবে কেটে গেলেও আরও 2টো দিন। মেহরিশের শরীর এখন অনেকটাই সুস্থ, কিন্তু দুর্বলতা কাটেনি পুরোপুরি। এই 2 দিন রুম থেকে বের হয়নি মেহরিশ। একটু পর পর এসে দেখে গেছে বাড়ির সবাই। আয়না বেশিরভাগ তার পাশেই ছিল।
এই বাড়ির সকলে এত ভালো, কিন্তু তাও কেন তার বাবা এতদিন তাদের থেকে দূরে ছিল, তার কারণ ভেবে পায় না মেহরি। পরক্ষণে পূর্বর কথা স্মরণ হতে মনে হলো হয়তো ওই লোকটার জন্য আসেনি তার বাবা। কই, সবাই তার খোঁজ খবর নিল, ওই পাষণ্ড লোকটা একটা বার দেখতে পর্যন্ত আসেনি তাকে। লোকটার কি দয়া মায়া বলতে কিছু নেই নাকি? মেহরিশ কি এতই খারাপ? মেহরিশ ঠিক করলো আজ সে সবার সাথে গিয়ে লাঞ্চ করবে। রুমের ভিতরে তার একদম দম বন্ধ হয়ে আসছে। তার জ্বর তো নেই তা এখন, তাহলে রুমবন্দি হয়ে থেকে লাভ কি? তার পূর্ব নামের সেই লোকটা এখন এই অসময়ে আর বাড়িতে বসে থাকবে না। তাই অতিশয় না ভেবে শাওয়ার নিয়ে নিচে চলে আসলো সে। আরে মেহরিশ, তুমি নিচে কেন নেমেছ? কিছু লাগবে? মেহরিশকে দেখা মাত্রই রিহানা বেগম বললেন কথাটা। কিছু দরকার ছাড়া এভাবে কি নিচে নামতে পারি না কাকিমণি? তুমি তো অসুস্থ মা, সেই জ্বর এসেছিল। তোমার ওই দুর্বল শরীর নিয়ে নিচে নেমেছ কেন? আমি এখন সুস্থ কাকুমণি, আর রুমের ভিতরে দম বন্ধ হয়ে আসছিল তাই নিচে এসেছি। সকাল থেকে ভীষণ ব্যস্ততা সময় পার করছে পূর্ব, দম ফেলার ফুরসত মিলছে না তার। সেই দিনের পর থেকে মেহেরিশের সাথে আর দেখা হয়নি পূর্বর। একটু আগে দলের সাথে মিটিং অ্যাটেন্ড করে ক্লাবে ফিরছে সে। এখন তার পার্সোনাল রুমে বসে আছে। এসিটা লো টেম্পারেচার দিয়ে চেয়ারে বসে মাথাটা ঝুঁকে দিয়েছে পিছনের দিকে। এক হাতে কলম নড়াচড়া করছে, অপর হাতে গিয়ে গলার নিচে থাকা পাঞ্জাবি একটা বোতাম খুলছে। ভীষণ টায়ার্ড লাগছে তার। দুদিন যাবৎ বাড়িতে ঠিকমতো যাওয়া হচ্ছে না। কাজ শেষ করে মাঝরাতে বাড়ি ফিরলে আবার সকালে না হয় তাকে বেরিয়ে পড়তে হচ্ছে। এরই মাঝে রিয়াদ নামে একটা ছেলে এসে বলল, ভাই ডিস্টার্ব করার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে সেই সকাল থেকে এক মহিলা এসে বসে আছে আপনার জন্য। অনেকবার চলে যেতে বলেছিলাম তাকে, আপনি নাই সেটাও জানিয়েছিলাম, কিন্তু মহিলাটি বলছে আপনার সাথে নাকি অনেক দরকারি কথা আছে। তাই আপনাকে আসতে দেখে আমি আর না এসে পারলাম না। একদমে কথাগুলো বলে থামল রিয়াদ নামের ছেলেটা। আর পূর্ব এখন আগের ন্যায় বসে, কিন্তু কথাগুলো মন দিয়ে শ্রবণ করল পূর্ব। উত্তরে একটা কথাই বলল, ভিতরে পাঠাও। মিনিট দুইয়ের মধ্যে ভিতরে এক অধ্যবসায়ী মহিলা প্রবেশ করল। পূর্বকে দেখা মাত্রই মহিলাটি হু হু করে কেঁদে উঠল। কান্না করবেন না চাচি, এখানে বসেন। কি হয়েছে আমাকে বিনা সংকোচে নির্দ্বিধায় বলেন। বলেই সামনে থাকা একটি চেয়ারে বসার জন্য ইশারা করল পূর্ব। মহিলাটা তাকে ইশারা করে বসতে বলায় চেয়ারেতে বসলো। এতবার কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে ফের বলে উঠল, আমরা গরিব মানুষ বাবা, দিন আনি দিন খাই। বড় মাইয়াডারে অনেক কষ্টে বিয়া দিছি। ছোট মাইয়া আছে, ওরে অনেক কষ্ট কইরা লেখাপড়া করাইতেছি, সামনে মেট্রিক দিব। কিন্তু আরও কান্না শুরু করে দিল মহিলাটা। কি হয়েছে চাচি বলেন? কিছুদিন ধইরা মাইয়াডা আমার ঠিকঠাক মতো স্কুলে যাইতে পারে না। সুলতান খা মাইয়াডারে অনেক জ্বালায়। স্কুল যাওয়ার আসার পথে মাইয়াডা নানা ধরনের বাজে কথা কয়, বাজে প্রস্তাব দেয়। হের লাইগা মাইয়াডা আমার স্কুলে যাওয়া বন্ধ কইরা দিছে ডোরে। কাল রাইতে সুলতান গা আমগো বাসায় আইয়া কইয়া গেছে মাইয়ারে যেন আমরা তার হাতে তুইলা দেই, না হইলে নাকি তুইলা লইয়া যাইব। খুঁজে পাইমু না, আর কাউরে মুখ দেখাইতে পারুম না। হের লাইগা তোমার কাছে আইসি বাবা, মাইয়াডারে আমার বাঁচাও। তোমার কাছে হাত জোর কইরা কইতাছি বাবা, আমার মাইয়াডারে বাঁচাও তুমি। বলে আবারও হু হু করে কেঁদে উঠল মহিলাটা। কথাগুলো শুনে ভীষণ রেগে গেল পূর্ব। সে চিনে সুলতান খান নামে সেই লোকটাকে, সাবেক এমপির ছোট ভাই, বয়স 40-এর কাছাকাছি হবে। এ পর্যন্ত বিয়ে করেছে 3টা, কিন্তু তার এই চারিত্রিক সমস্যার জন্য কোনো মেয়ে থাকে না। এছাড়াও আরও নানান ধরনের খারাপ কাজ লোকটার হাতে আছে। পুলিশের ধরে
ওম ক্ষমতার দাপটে ছেড়ে দেয় লোকটাকে। কিছুদিন আগেই লোকটাকে সাজিয়ে ছিল পূর্ব, কিন্তু দিন দিন লোকটা যে হাতের বাইরে চলে যাচ্ছে, রাগে ক্ষোভে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল পূর্ব। উত্তরে বলল, আপনি বাসা যান চাচি, আর ছোট বোনকে কাল থেকে স্কুলে পাঠাবেন, বাকিটা আমি দেখব। বলে জোরে জোরে সাব্বিরকে ডেকে উঠল পূর্ব। ডাকার সাথে সাথেই সাব্বির এসে হাজির পূর্বর সামনে। মনে হলো এতক্ষণ তার ডাকার অপেক্ষাতে বসেছিল ছেলেটি। 5 মিনিটের মধ্যে গাড়ি রেডি কর, আমার বের হব। সাব্বির হয়তো পূর্ব চেহারা দেখে বুঝতে বাকি হলো না গাড়ি রেডি করার কথা পূর্ব কেন বলেছে। এর আগে যখনই এমন রেগে গাড়ি বের করতে বলেছিল তাকে তখনই কাউকে হাসপাতালে ভর্তি করে ছেড়েছে। আজকেও যে কাউকে হাসপাতালে পাঠাবে এ বিষয় শিওর সাব্বির। শুধু মাথা দুলিয়ে জানালো, আচ্ছা। এদিকে মেহরিশকে এখন নিচে দেখে সব থেকে খুশি হয়েছে বোধহয় আমার। প্রিন্সকে নিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হতে দেখা হয় নিচে সোফায় বসে থাকা মেহরিশের সাথে। অসুস্থ থাকার জন্য মেয়েটার সাথে ঠিকমতো কথা বলতে পারিনি আমান। কয়েকবার গিয়েছিল, কিন্তু যখন সে গিয়েছিল তখনই মেহরিশ ঘুমিয়েছিল, তার চলে আসতে হয়েছে তাকে। মেহরিশও দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে আমানও প্রিন্সের গলায় একটা ক্যামেরা ঝুলছে, যা দেখে বোঝা যাচ্ছে তারা এখন বাইরে যাবে। তাই আমান কিছু বলার আগেই মেহরিশ বলে উঠল, আপনারা কি এখন বাহিরে যাচ্ছেন আমান ভাই? উপরোক্ত কথাটা শুনে মনে মনে একটুও খুশি হতে পারল না। যাকে সে মনের রাজ্যে রানী হিসেবে কল্পনা করেছে সে কিনা তাকে ভাই উপাধি দিয়ে বসে আছে। তারপরে মুখে মিথ্যে হাসি রেখা টেনে বলল, হ্যাঁ প্রিন্স কখন থেকে পিছে পড়ে আছে ছবি তোলার জন্য। দেশে ফিরে নাকি সবাইকে দেখাবে, তাই ওকে নিয়ে একটু বের হচ্ছি আর কি। আমিও যেতে চাই আপনাদের সাথে। নিয়ে যাবেন সাথে আমাকে? এ যেন মেঘনা চাইতে জলের মতো মনে হলো আমানের কাছে। অপেক্ষা না করিয়ে দ্রুত বলে উঠল, হ্যাঁ অবশ্যই, যদি যেতে চাও তাহলে আসো। মেহরিশকে যেতে দেখে বায়না ধরল আয়না। সে যেতে চায় সাথে, এতে বাড়ির কেউ আর বাধা দেয়নি। আমান এখানে ছেলে সব কিছু চেনে সে। আলতাফ সাহেবও না করেনি। আমান পিছু পিছু হাঁটছে প্রিন্স, আর তার পিছনে মেহরিশ আর আয়না। বাড়ির নিচে গ্যারেজে গেলে দেখতে পেল 3 থেকে 4টা গাড়ি, তার মধ্যে একটা হলো জিপটা কালো রঙের, দেখতে অনেকটা অন্যরকম। তা দেখে বেশ কৌতূহল জন্মালো মেহরিশের। নিশ্চয়ই এই বাড়ির কারো হবে। পরক্ষণে আমানকে উদ্দেশ্য করে বলল, আমান ভাইয়া, আমরা না হয় ওই জিপটা করে আজ ঘুরব। মেহরিশের কথা শুনে জিপের দিকে তাকালো আমান, মুচকি হেসে বলল, ওইটার দিকে ভুলো নজর দিও না, ওইটা পূর্ব ভাইয়ের জিপ। নিজের জীবন থেকে বেশি ভালোবাসে ওটাকে সে। রেগুলার ব্যবহার করে না, নষ্ট হয়ে যাবে বলে। মাঝে মাঝে এটা নিয়ে হাওয়া হয়ে যায় ভাই, তখন কয়েকদিন তার কোনো খবর পাওয়া যায় না। কোথায় যায় কী করে কেউ বলতে পারে না। পূর্বর কথা শুনতেই মেহরিশের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। কিছুক্ষণের মধ্যেই তার একটা সাদা রঙের হোয়াইট গাড়ি নিয়ে বের হলো। আমান ড্রাইভ করছে, তার সাথে বসেছে প্রিন্স, আর পিছন সিটে বসেছে মেহরিশ আর আয়না। শুরু হয়ে গেল প্রিন্সের বকবকানি। এটার পরে একটা প্রশ্ন করে যাচ্ছে সে, উত্তর দিতে দিতে আমান এক পর্যায়ে ক্লান্ত। বেচারা গলা শুকিয়ে গেছে উত্তর দিতে দিতে। তাই একটা দোকানের সামনে গাড়ি থামালো, 1 বোতল পানি কিনবে সে। গাড়ি থামিয়ে পানি কেনার জন্য রাস্তা থেকে একটা দোকানে গেল আমান। আশেপাশে সবুজ গাছগাছালি, একটু দূরেই কতগুলো দোকান। এসব দেখার মাঝে হঠাৎই চোখ পড়ল একটা বিড়াল ছানা, যেটা তাদের গাড়ি থেকে একটু দূরে বসে মিউ মিউ করছে। মেহরিশ এর খুব মায়া হলো বিড়াল ছানাটার উপর। গাড়ি থেকে নেমেই কোলে তুলে নিল বিড়াল ছানাটাকে। আর তা দেখে প্রিন্স নিচে নামলো। পরক্ষণে মেহরিশকে উদ্দেশ্য করে বলে উঠল, বোথ অফ ইউর লুক সো কিউট। বলে গলায় ঝুলানো ক্যামেরা দিয়ে ছবি তুলতে লাগলো প্রিন্স। এদিকে হঠাৎ মেহরিশের চোখ গেল বাজারের একপাশে অনেকগুলো মানুষ একত্রে ভিড় জমিয়ে আছে। মেহরিশ
এর আবার ছোটবেলা থেকে কৌতূহল জিনিসটা একটু বেশি। এত মানুষকে একসাথে দেখে বিড়াল ছানাটাকে কোলে নিয়ে হেঁটে আসলো সামনে। আয়নাকে তখন নেমে আসলো গাড়ি থেকে মেহেরিসের পিছু পিছু। আয়না অনেকবার না করেছিল মেহেরিসকে যেতে, কিন্তু সে শুনল তো। তাদের ওখানে যেতে দেখে এক লোক বলল, ওখানে যেও না মা, ওখানে গন্ডগোল হচ্ছে, অবস্থা বেশি ভালো না। কিন্তু মেহেরির যেন তাতে আরও কৌতূহলী হয়ে পড়ল। লোকটার কথা উপেক্ষা করে ভিড় ঠেলে সামনে গেল কি হচ্ছে সেটা দেখার উদ্দেশ্যে। আর তখনই চোখে পড়ল পূর্ব নামের সেই মানুষটা একটা লোককে এলোপাথারি মেরে যাচ্ছে। লোকটার মুখ থেকে অনবরত রক্ত পড়ছে, নাক ফেটে রক্ত গড়িয়ে পড়ছে, যেগুলো তার সাদা পাঞ্জাবিতে সব ছোপ ছোপ দাগ লেগে গেছে। তারপরও লোকটাকে মেরে যাচ্ছে, অথচ আশেপাশের লোকগুলো কিচ্ছু বলছে না। আজব পূর্ব চেহারা যেন দাবানলের আগুনের মতো ভয়ঙ্কর লাল হয়ে আছে। এত রাগ লোকটার, এ যেন তার আরেক রূপ দেখছে মেহরিশ। এই লোকটা এতটা ভয়ঙ্কর, ওনার কি কোনো দয়া মায়া নেই? হঠাৎ মাথাটা ভন ভন করে উঠল মেহেরিসের। কিছুক্ষণ আগে এখানে এসেছিল পূর্ব, তার লোকেদের দিয়ে খবর পেয়েছে সুলতান খাঁ এখানে আছে, তাই এখানে এসেছে সে। এসে দেখতে পায় সুলতান খাঁ তার লোকদের সাথে বসে ক্যারাম খেলছে। আর এই রাস্তা দিয়েই সাধারণত মেয়েরা স্কুলে যায়। পূর্বকে দেখা মাত্রই সুলতান খাঁয়ের সাথে থাকা কিছু লোক ভয়ে পালিয়ে যায়, কারণ তারা সবাই পূর্বের রাগ সম্পর্কে অবগত। আর পূর্ব যে এখানে সুলতান খাঁর জন্য এসেছে সেটা টের পাওয়া মাত্রই কেটে পড়ে সেখান থেকে। পূর্ব এসে প্রথমেই সুলতান খাঁকে শেষবারের মধ্যে ওয়ার্নিং দেয় যেন সে আর মেয়েটাকে উত্ত্যক্ত না করে, কারণ সামনে যেহেতু ইলেকশন, তাই এই মুহূর্তে যে কোনো ঝামেলাতে ছড়াতে চাচ্ছে না। কিন্তু কথা বলার এক পর্যায়ে যেন সুলতান খাঁ বলে বসে, যার নিজের বাবার চরিত্রে কোনো ঠিক ছিল না, সে এসেছে আমাকে শাসাতে। এবার আর যেন ভিতরে পুষে রাখার রাগটা দমিয়ে রাখতে পারল না পূর্ব। সাথে সাথে এলোপাথারি ঘুষি দেওয়া শুরু করে লোকটার মুখ বরাবর। সাথে পাশের মানুষ যেন তাতে মহা খুশি। এখানে সবাই কম বেশি এই সুলতান খাঁ লোকটাকে ধারা নির্যাতিত, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারত না লোকটাকে। তাই তো অনেকে মারতে দেখে কেউ এসে আটকাচ্ছিল না পূর্ব থেকে। অনেকে তো পূর্বকে মনে মনে দোয়াও দিচ্ছিল পূর্বকে। আর এমন সময় এসে হাজির হয় মেহরিশ, আর দেখতে পায় এমন মর্মান্তিক দৃশ্য চোখের সামনে। হঠাৎ এমন মর্মান্তিক দৃশ্য দেখলে কে না ভয় পাবে। মেহরিশও ভয় পেয়েছে, ভীষণ ভয় পেয়ে গেছে মেয়েটা। এমনিতে সেই লোকটাকে ভীষণ ভয় পায়, তার উপরে আবার আজকে পূর্বকে এভাবে দেখে তার ভয়ের মাত্রা তা যেন দ্বিগুণ বেড়ে গেল। দিক বিদিক শূন্য হয়ে স্থির দাঁড়িয়ে রইল সেখানে। পূর্ব এমন ভয়াবহ রূপ দেখে হয়তো তার কোলে থাকা বোবা প্রাণীটাও ভয় পেয়ে গেছে। তাই তো মেউ মেউ করে লাফ দিয়ে চলে গেল বিড়াল ছানাটা। তাতে যেন বিন্দুমাত্র খবর নেই মেয়েটার। কথা বলার ভাষাটাও যেন হারিয়ে ফেলছে সে। পূর্ব এতক্ষণ দেখতে পেয়েছে মেহরিশকে। হঠাৎ মেহরিশকে এখানে দেখে চোখ তুলে তাকায় মেহরিশের দিকে, আর তাতেই মেয়েটা তার দাঁড়িয়ে থাকার শক্তিটা ও এবার হারিয়ে ফেলে, ঢলে পড়ে আমানের বুকে। আর মেহরিশকে এভাবে আমানের বুকে পড়ে থাকতে দেখে যেন পূর্বের রাগের মাত্রাটা সীমা ছাড়িয়ে যায়। রাগের বশে লোকটাকে এমনভাবে মারতে থাকে যে তার সহ্য করতে না পেরে একটা সময় মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু তবুও যেন পূর্বের থামার কোনো নাম নেই। সাদা পাঞ্জাবি লাল হয়ে গেছে। একটা সময় সাব্বির এসে তাকে বারবার আটকাচ্ছে আর বলছে, ছেড়ে দে ভাই, মরে যাবে তো। কি হয়েছে তোর, ছাড় বলছি। এটা কি শুধু লোকটার উপর থাকা রাগের বহিঃপ্রকাশ নাকি অন্য কিছু? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই মূল্যবান মতামতটি জানাবেন।